وتوفنا مع الأبرار. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم تقبل منا هذا المسجد، اللهم تقبل منا هذا المسجد. اللهم انصر في تعمير مسجدنا، تعمير مسجدنا. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة وأرنا مناسكنا وتب علينا من الجبن والبخل ونعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم احفظ هذا المسجد، اللهم احفظ هذا المسجد على القوم الكافرين، وانصرنا على القوم المنافقين، وانصرنا على القوم المفسدين. ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله واصحابه اجمعين برحمتك يا الراحمين. الحمد لله। নমস্কার। এই ভিডিওটি কিসের আপনাদের আর বলে দিতে হবে না, সারাদিন ধরে বাংলা চ্যানেলের সৌজন্যে এটা পুনঃ সম্প্রচার আপনারা দেখেছেন। কিন্তু আমি ঠিক এই সভায় কি হয়েছে, কত লোক এসছে, কীরকম যানজট হয়েছে, এসবের মধ্যে ঢুকছিই না। আমি আপনাদের প্রথমেই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। এই কলকাতায় বসে থেকে আমি এই ঘটনা সম্পর্কে দুটো, একটা ফোন কল আরেকটা হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি। ফোন যিনি করেছিলেন তিনি দীর্ঘদিন ধরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তিনি নিজেও সংখ্যালঘু সম্প্রদায়ের, এবং তার সঙ্গে কথা বললেই আমি বুঝতে পারি যে এই যে ধর্ম নিয়ে চতুর্দিকের এই উন্মত্ততা, তার মাঝখানে তিনি একজন ওয়েসিসের মতো, মুসলিম কিন্তু নাস্তিক। হতেই হবে, কমিউনিস্টরা তো আসলে আদতে যারা সাচ্চা কমিউনিস্ট তারা তো আস্তিক হতে পারবেনই না। এখন অবশ্য ভণ্ড কমিউনিস্টে চেয়ে গেছে, ফলে রংচঙে ধুতি পাঞ্জাবি পরে বিবিধ অনুষ্ঠানে নিজেদের কমিউনিস্ট বলে দাবি করে যারা ঘুরে বেড়ায়, তাদের দেখে তাদের পূর্বজরা উপর থেকে কি যে গাল দেন সেটা আমি যেহেতু তাদের দেখেছি অনুধাবন করতে পারি। এই মাস্টারমশাই ভদ্রলোক আমাকে বললেন খুব গম্ভীরভাবে, সুমনবাবু, এ তো সর্বনাশের পথে যাচ্ছি আমরা। আমি বললাম কেন? তারপরে তিনি আজকে হুমায়ুনের মিটিংয়ের প্রসঙ্গ টানলেন, টেনে বললেন, জানেন এই যেখানে এই ঘটনা ঘটেছে তার পাশেই আমার নিজের গ্রাম, সেখানে আমি বড় হয়েছি। আমাদের ওই গ্রামে হিন্দু মুসলমান, হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা একেবারে অন্তজ শ্রেণী, সবাই আমরা মিলেমিশে থাকতাম, একসঙ্গে খেলাধুলো করতাম। সেই গ্রামের চেহারা যে এইরকম হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। তার চেয়েও বড় কথা এটা বললেন, তার কাছে বিপদের ঘণ্টা বলে মনে হলো। বললেন, জানেন আমার একজন ছোট ভাইয়ের ওখানে একটা ছোট ইট ভাটা আছে। সে আমাকে টেলিফোনে জানালো, দাদা এ এক আজব কাণ্ড হচ্ছে আমাদের এখানে। কি আজব কাণ্ড? না, সকাল থেকে একেবারে জনস্রোত লেগে আছে তার ওই ইট ভাটায়। কেউ
একটা, কেউ দুটো, কেউ 5টা, কেউ 10টা, কেউ 20টা, কেউ 50টা নগদ দাম চুকিয়ে কিনে নিয়ে যাচ্ছেন ওই শিলান্যাসের জায়গায় সেটা সমর্পণ করবেন বলে। এবং এরা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত দরিদ্র। সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে এই রাম পূজার নিয়ে যেটা শিলান্যাসের জন্য বিজেপি সর্বভারতীয় স্তরে করতে পেরেছিল এবং লক্ষ লক্ষ ইট পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যার ওই প্রাঙ্গণের কাছে স্তূপীকৃত হয়ে রাখা হয়েছিল, তার কথা মনে পড়ে গেল। এই যে আমার এক সহকর্মী যিনি সেখানে ছিলেন সারাদিন সকাল থেকে, তিনি আমাকে বললেন, সুমনদা, এক একজন মানুষ আসছেন একটা প্লাস্টিকের ভিতরে একটা ইট নিয়ে, আর যেভাবে অকাতরে মানুষ টাকা দিচ্ছেন, এমনকি সেই অনুদান নেওয়ার জন্য খুব একটা যে তৈরি করা পাত্র আছে তাও নয়, বস্তায় করে করে বস্তা ধরে দাঁড়িয়ে আছেন হুমায়ুনের চালাচামুন্ডারা। আর এই দরিদ্র মুসলিম জনগণ যে যা পারেন, কেউ 10 টাকা দিচ্ছেন, কেউ 20 টাকা, কেউ 100 টাকা, কেউ 1000 টাকা, কিন্তু না দিয়ে তারা এই পবিত্র স্থল থেকে যাবেন না। একটা সময় হুমায়ুনকে ওই মঞ্চ থেকেই ঘোষণা করতে শোনা গিয়েছিল যে আপনারা দয়া করে আর আমার ট্রাস্টের যে ব্যাংক অ্যাকাউন্ট, তাতে কোনো টাকা ফেলবেন না। তারপর কিছুক্ষণ পরে সেই হুমায়ুনই আবার খুব হাসতে হাসতে বললেন, আমি এই স্টেট ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, আমার লিমিট আরও 20 লক্ষ টাকা ওরা বাড়িয়ে দিয়েছে, সুতরাং সেই লিমিট পৌঁছানো না পর্যন্ত আপনারা দান করে যেতে পারেন। ফেসবুকে এই ডোনেশনের অ্যাপিল করে একটা কিউআর কোড লাগিয়ে কত টাকা তার এই অ্যাকাউন্টে জমা পড়েছে, ট্রাস্টের অ্যাকাউন্টে, আমি তো বলতে পারবো না। কিন্তু এই সামান্য 3-4 দিনের মধ্যে অফিসিয়ালি যে ফিগারটা আমরা জানতে পারছি, সেটা হলো হুমায়ুনের ওই ট্রাস্টে ইতিমধ্যেই 500 কোটি টাকা জমা পড়ে গেছে। কল্পনা করতে পারেন? 500 crores। আচ্ছা, আমাদের এখানে যারা লম্ফজম্প করছেন, সরকার চালাচ্ছেন, তাদের তো ইকোনমিক অফেন্স উইং আছে, কত ইন্টেলিজেন্স উইং আছে, আর এই টাকাটা তো তিনি নগদে নেননি। এভরি পেনি হি গট থ্রু ব্যাংক ট্রানজাকশনস। হুমায়ুনের মতো একটা ছেলে না, লোক বলাই ভালো, আমি যেহেতু ছেলে অবস্থা থেকে চিনি তাই বলে ফেলি, সে একটা মসজিদ তার একটা ইমাজিনারি নাম দিয়ে এবং একটা মামুলি প্রতীকী শিলান্যাসও বলে না একে, যা হয়েছে সেটার ডঙ্কা বাজিয়ে আর আমাদের মিডিয়ার সাহায্য নিয়ে 500 কোটি টাকার তহবিল তৈরি করে ফেলল। দেখুন, এই তহবিলের পিছনে কি আছে সেটা অনুধাবন করতে না পারলে এই অনুষ্ঠানের আসল গুরুত্বটা বোঝা যাবে না।
প্রথম কথা, এমনিতেই বাঙালিরা কিপটে হয়। দান ধ্যানে আগে আমাদের যে সুনাম ছিল, ইদানিং সেসব নেই। বেঙ্গলি ফিল্যান্থ্রোপিস্ট এইরকম একটা অক্সিমোরন হয়ে গেছে কথাটা, কোথাও দেখতেই পাবেন না। সেখানে একজন লোক একটা মসজিদ নির্মাণের নাম করে তার সধর্মীদের কাছ থেকে 500 কোটি টাকা তুলে ফেললেন রাতারাতি। এর পিছনে একটাই জিনিস কাজ করে, তার নাম আবেগ। আর এই আবেগই ভাঙে, আবেগই আবার গড়ে। আমার অনেক ঘটনা আমি চাক্ষুষ করেছি, কখনো ছাত্র হিসেবে, কখনো কর্মরত সাংবাদিক হিসেবে, যে কিভাবে একটা সেন্টিমেন্ট একটা কমিউনিটিকে তাদের দীর্ঘদিনের পছন্দের একটা দল থেকে রাতারাতি বিপরীতমুখী হয়ে যায়। কংগ্রেস দল উত্তর ভারতে স্বাধীনতা স্তক প্রধানত যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর সাফল্য পেত, তার 3টে স্তম্ভ ছিল: ব্রাহ্মণ, হরিজন আর মুসলমান। এই 3টে স্তম্ভের একসঙ্গে আসাটা, তখন অবশ্য ওবিসি নিয়ে এত কথাবার্তা হয়নি, মণ্ডল কমিশন হয়নি, সব কিছুই হয়নি, কংগ্রেসকে একটা ন্যাচারাল এজ দিয়ে দিত প্রতিটি নির্বাচনে। তারপর এমার্জেন্সি এলো, তুর্কমান গেটে সঞ্জয় গান্ধীর গুন্ডারা জগমোহনের নেতৃত্বে বুলডোজার নিয়ে ভ্যান্ডালিজম চালালেন, এবং উত্তর ভারতের বহু জায়গায় গরিব গুরব মুসলিম লোককে ধরে ধরে তাদের নাশবন্দি করা শুরু হলো। সেই সব কাহিনী, মর্মান্তিক কাহিনী নিয়ে অজস্র বই লেখা হয়েছে, আপনারা চাইলে সেগুলো পড়েও দেখতে পারেন। আই উইটনেস অ্যাকাউন্ট। এখন এই নাশবন্দি কি গোটা ভারতবর্ষ জুড়ে হয়েছে? মোটেই না। সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানা ছিল তখন, পশ্চিমবঙ্গে কিন্তু নাশবন্দি বলে কোনো বস্তু আমরা তখন শুনিনি। তেমনি দক্ষিণ ভারতেও নাশবন্দি খুব একটা প্রভাব ফেলতে পারেনি। কিন্তু যেটা আসলে কংগ্রেসের ভিত্তিস্থল, সেই উত্তর ভারত, যাকে আমরা কিঞ্চিৎ ডেরিসিভলি গোবলায় বলি, সেখানে প্রথম সুযোগে কংগ্রেসের সবচেয়ে বিশ্বস্ত ভোট ব্যাংক জনতা দলের পক্ষে ভোট দিয়ে দিল। অন্যদিকে কিন্তু দক্ষিণ ভারতে ঠিক উল্টো ফল হল। সেখানে ইন্দিরা আম্মার সঙ্গে জনতা পার্টি জুঝে উঠতে পারল না। একদম হুবহু একই ঘটনা ঘটল 1989 সালে রাজীব গান্ধীর। কখনো হিন্দু, কখনো মুসলিম, কখনো হিন্দু, কখনো মুসলিম, এইভাবে নিজের সরকার পরিচালনা করার ফলে মুসলিমদের জন্য তিনি শাহবানু মামলার ওই রকম ঐতিহাসিক রায় গায়ের জোরে সংসদে উল্টে দিলেন, কিন্তু 89 ভোটে একেবারে 77 কপি পেস্টের মতো উত্তর ভারত থেকে মুসলমান সমর্থন কংগ্রেসের উপর থেকে উঠেই গেল।
আজ পর্যন্ত ফেরেনি। এখন উত্তর ভারতের মুসলিমদের মেসায়া লালু প্রসাদ যাদব, অখিলেশ, মায়াবতী, চিরাগ পাসওয়ান, একজন কংগ্রেসের অ্যাকসেপ্টেবল মুসলিম ফেসও এই তল্লাটে আর নেই। যে দু একটা ফেস আছে তারা ওই লুটিয়েন্স দিল্লির এলিট ক্লাবে খুব ভালো, সালমান খুরশিদ, কিন্তু নিজের সধর্মীদের কাছে নিচু তলায় তাদের কার্যত কোনো গ্রহণযোগ্যতাই নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকের এই ঘটনার পরে আমি ৭৭-এর কংগ্রেসের অভিজ্ঞতা, ৮৯-এর কংগ্রেসের অভিজ্ঞতার একটা অমিনাশ প্রতিধ্বনি শুনতে পাচ্ছি বা বুঝতে পারছি দেয়ালের লিখন, যে একদা যাদেরকে মুখ্যমন্ত্রী নিজের দুধের গাই বলে পরিচয় দিয়েছিলেন, তারা এখন দুধ তো আর দেবেনই না, সামনে গেলেই এমন লাথি মারবেন যে সেই ব্যথা সহ্য করার মতো পাঁজর খুঁজে পাওয়া যাবে না। I can foresee একটা simmering revolt among the Muslim community, যারা 15 বছর ধরে ব্লাইন্ডলি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে অবশেষে আজকে তাদের ধীরে ধীরে এমন মোহভঙ্গ হচ্ছে যে তারা প্রহর গুনছেন কবে 2026-এ এই দিদিকে সবক শেখানো যায়। এখন দেখুন, এটা গোটা বাংলায় কি হবে আজকের ডেটে আমি তা বলতে পারি না, কেননা পশ্চিমবঙ্গ বেশ বড় রাজ্য, 294টা কেন্দ্র। তার চেয়েও বড় কথা, এখানে মুসলমানদের রাজনৈতিক প্রেফারেন্স চয়েস ট্র্যাডিশনালি পলিটিক্যাল লাইনে হয়েছে। তার ফলেই বামেরা যখন বাকি পশ্চিমবঙ্গে মুসলিম সাপোর্ট পেয়েছে, কংগ্রেস তখন কিন্তু তাদের নিজস্ব ঘাঁটি বলতে যে সামান্য কয়েকটি জেলা অবশিষ্ট ছিল, মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, দিনাজপুর বলুন, সেখানে কিন্তু ঢালাও সংখ্যালঘু সমর্থন পেয়ে গেছে। সুতরাং পশ্চিমবঙ্গের মুসলমান কখনো ধর্মের নামে ভোট দেয়নি, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় নামক উপদ্রব পশ্চিমবঙ্গের আকাশে উদ্ভাসিত হওয়ার আগে। এবং মমতা দেখলেন বেশ মজা, ফোকটে 30% ভোট, কিন্তু পচা শামুকে পা তো কাটেই। আজকে সেই মুসলিম সমাজ, বিশেষ করে মুর্শিদাবাদ অনওয়ার্ডস, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে বেঈমান বলছে। আজকে হুমায়ুনের সভায় সামান্য আমজনতা যে ভাষায় দিদিমণির মুসলিম মাসায়া ফিরাদ হাকিমকে 4 অক্ষর 6 অক্ষরের গালাগাল দিয়েছে, তৃণমূল শাসিত বাংলায় সেটা একেবারে অভাবনীয় ছিল। কোনোটাই আমার বানানো কথা নয়, সবটাই লোকের আঁখো দেখা হাল, সবটাই আমার ভিডিওতে ধরা আছে।
প্রথমে শুরু করেছিলাম একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কথা বলে, শেষ করছি একটি তরতাজা যুবক। সে ডোমকলের কলেজে ফাইনাল বিএ পরীক্ষা দিয়েছে, পলিটিক্যাল সায়েন্সে অনার্স। কোথা থেকে আমার টেলিফোন নম্বর জোগাড় করেছে জানি না, বাট ভেরি কিউট অ্যান্ড ভেরি সেন্সিটিভ বয়। আজকেই প্রথম তার সঙ্গে আমার এই হোয়াটসঅ্যাপে আলাপ হলো কেননা সে আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল। সেই মেসেজটা আপনাদের পড়ে শোনাই। শুভ সন্ধ্যা স্যার, আজ মুর্শিদাবাদে ঐতিহাসিক বাবরি মসজিদের শিলান্যাস পর্ব শেষ হয়েছে। সারা মুর্শিদাবাদ তথা মুসলিম প্রধান মধ্যবঙ্গে মমতা বিরোধী ঝড় বইছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের মুখেই আমি এটা শুনছি। মুসলিমরা বলছেন বিজেপির জুজু দেখিয়ে আর কাজ হবে না। যদি বিজেপি আসতে পারে তো আসুক। আমি নিজে ডোমকলের বাসিন্দা, চারপুরুষ, এখানেই থাকি। আমি বিলক্ষণ বিষয়টা বুঝতে পারছি বলেই আপনাকে জানালাম, যাতে আপনার সুমিষ্ট ভাষায় আপনি আমার এই বার্তাটা বাঙালির সামনে তুলে ধরতে পারেন। তা পরখ করে দেখতে আমি তাকে একটু বাজানোর জন্য জিজ্ঞেস করলাম, তুমি যা লিখেছো সেটা কি তোমার উইশফুল থিঙ্কিং না বাস্তব চিত্র? বাচ্চা ছেলে, মেবি সোয়েড বাই সেন্টিমেন্ট। সে তার জবাবে লিখল, একদম বাস্তবসম্মত স্যার। আমাদের গ্রামে আজকে একটা ফুটবল খেলা ছিল। খেলার শেষে গ্রামের তৃণমূল কংগ্রেস এবং বিরোধী নেতৃত্বের আলোচনা হচ্ছিল। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই প্রথম দেখলাম টিএমসি এবং অপোজিশন এক সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপসাপান্ত করছেন। এটা দেখার পরেই আমার মনে হলো এ তো কখনো আগে দেখিনি। বাচ্চা ছেলে, 20 বছরও বয়স হয়নি বোধহয়। এবং তাই আপনাকে ওই এসএমএসটা পাঠিয়েছিলাম। এবং এটা যে শুধু আমাদের গ্রামের কাহিনী তাই নয় স্যার, মুর্শিদাবাদ জেলার জুড়ে আজ একই রকম অবস্থা। আমি আবার প্রশ্ন করলাম, কেন মনে হচ্ছে তোমার যে হুমায়ুন কবিরের মতো একটা নামগোত্রহীন নেতা, যার একমাত্র কাজ হচ্ছে যে ওকে অবজ্ঞা করবে তাকে গাল দেওয়া, তার সুবাদে এইরকম একটা পরিবর্তন হয়ে গেল, তাও রাতারাতি? সে বলল ফাইনালি, এবং এখানেই শেষ করব আমি, আসল কারণটা হচ্ছে স্যার মমতা ব্যানার্জি এবং তার সরকারের কার্যকলাপের উপর মুসলিম সমাজ আর সন্তুষ্ট নয়। বিজেপি ভীতি তাদের মধ্যে প্রায় মজ্জাগত হয়েছিল বলেই শত কষ্ট বুকে চেপে রেখে তারা এতদিন ধরে মমতাকে সমর্থন করতে বাধ্য হয়েছে। কিন্তু ওয়াকফ বিল ও বাবরি ইস্যুতে ক্রমে ক্রমে জমা হওয়া রাগ বিস্ফোরণে পরিণত হলো বলে আমাকে যদি প্রশ্ন করেন,
মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কোনটা বেশি বিপজ্জনক? বাবরি মসজিদ সো কল্ড, তাকে কেন্দ্র করে জনতার উচ্ছ্বাস, নাকি ওয়াকফ নিয়ে তার চিরাচরিত ভোল বদল, যেটাকে মুসলিম সমাজ তাদের সঙ্গে চরম বেইমানি ছাড়া আর কিছু মনে করছে না? বাবরি নিয়ে উচ্ছ্বাস আজ না হয় কাল মিলিয়ে যেতে বাধ্য। হুমায়ুন মসজিদের জন্য এখনো পর্যন্ত 5.5 কাঠা জমি পেয়েছে। একটা মসজিদ বানাতে গেলে, একটা মুসাফিরখানা বানাতে গেলে, তার সঙ্গে স্কুল বানাতে গেলে যে বিরাট জমির প্রয়োজন, সেটা হুমায়ুনের হস্তগত আদৌ হবে কিনা তা নিয়ে এখনো প্রশ্ন আছে। প্রশাসন যে সেটা না হওয়ার জন্য জান লড়িয়ে চেষ্টা করবে সেটাও পরিষ্কার, কিন্তু সেটাও আবার ডাবল এজেড ওয়েপন হবে। হুমায়ুন তখন বলতে শুরু করবেন, আপনাদের ইচ্ছা পূরণ করার জন্য আমি একটা মসজিদ নির্মাণ করব ভেবেছিলাম, একটা মুসাফিরখানা করব, একটা স্কুল করব, একটা হাসপাতাল করব, কিন্তু দেখুন এই সরকার কতখানি মুসলিম বিরোধী যে গায়ের জোরে আমাকে আটকে দিচ্ছে, আমি জমি অধিগ্রহণ করতেই পারছি না। ক্ষতে কিন্তু নুনের ছিটে হয়ে যাবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের পরিস্থিতি এই ডাঙায় বাঘ আর জলে কুমিরের মতো। সুতরাং কিন্তু তবু এই দুটো ইস্যুর গুরুত্বর প্রশ্নে পরিষ্কার যেটা, সেটা হলো বাবরির চাইতেও ওয়াকফ বিল নিয়ে তার দ্বিচারিতা মুসলিম সমাজকে এখন প্রায় ফুটন্ত কড়াইয়ে পরিণত করেছে। এই ভোটের পর্যন্ত যে অল্প সময় আছে, তা দিয়ে তার মধ্যে মমতা এটা ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন না। অন্য আরও অনেক কারণের মধ্যে একটা কারণ হলো পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিমদের কাছে বিশ্বাসযোগ্য একজন নেতাও তৃণমূল কংগ্রেসের নেই। ফিরহাদ হাকিম মেটিয়া বুরুজের নেতা, আরও কিছু নেতা আছেন, জাভেদ ইত্যাদি ইত্যাদি, তারা প্রধানত হিন্দিভাষী এবং উর্দুভাষী মুসলিমদের নেতা। আর পরিশেষে একটা সতর্কবাণী জানিয়ে দিচ্ছি জনাব ফিরহাদ হাকিমকে, যে ভুল করেও এখন আপনি কেষ্টনগর পেরিয়ে সড়ক পথে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। করলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ভালো থাকবেন। পরের এপিসোডেই বলছি ওয়াকফ নিয়ে মমতা কি করলেন।